অন্ধকার ঘরে কাগজে টুকরো ছিঁড়ে কেটে যায় আমার সময়। তুমি গেছো চলে, যাওনি বিস্মৃতির অতলে, যেমন শুকনো ফুল বইয়ের মাঝে রয়ে যায়। রেখে দিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এ আধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জালি আলো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। বানি অদ্ভুত দৃষ্টি মেলে দেখে সেই ছায়া মানবকে। বিস্মিত হয়ে শুনে সেই সুর, বাকরুদ্ধ হয়ে যায়। শাহরিয়ার দুর্জয় গাইছে, গান গাইতে জানে এই ছেলে। বানি মূর্তির ন্যায় দাঁড়িয়ে রয়। পর মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন বারান্দা হতে শুনতে পায় কারো খিলখিল হাসির শব্দ। ফোনে ফের তাকায় সামনে। বাচ্চা মেয়ের অবয়বটা এবার মোড়া ছেড়ে মেঝেতে গিয়ে সেই পুরুষের কোলে জায়গাটুকু দখল করে বসে আছে। দুজন ফিসফিস করে কি যেন বলছে। পর মুহূর্তেই বাচ্চাটা স্নেহপূর্ণ খিলখিল হাসিতে মাতিয়ে তুলে চারিপাশটা। খুব সন্তর্পণে বাড়ির বুক থেকে একটা বিশাল পাথর সরে যায়। সে নিজের দৃষ্টি ফিরিয়ে নেয়। দরজার পাশের দেয়ালটায় পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। দু চোখের পল্লব বন্ধ করে নেয়। কিছুক্ষণের মধ্যেই একটা স্বাভাবিক স্বর শুনে চোখ মেলে তাকায়। দরজার সামনে এসে দাঁড়ানো দুর্জয় এক পলক বাণীকে দেখে নিয়ে বলে, ভয় কেটে গিয়েছে। আপত্তি না থাকলে ও আমার সঙ্গে আমার রুমে ডিনার করুক। নীরবে মাথা নেড়ে দুর্জয়কে অনুমতিটুকু দিতেই দুর্জয় রান্নাঘরের দিকে এগিয়ে যেতে নেয়। বাণী পিছন থেকে বলে ওঠে। আই এম সরি। দুর্জয় অবাক হয়ে পিছনে ফিরে তাকায়, জানতে চায়। কেন? বাণী জানে দুর্জয় নিজের প্রাইভেসি নিয়ে কতটা পজেসিভ। সেই খেয়াল মাথায় রেখেই সে শুধায়। আমি গিটারের শব্দ শুনে আগ্রহবশত উঠে এসে দরজার সামনে দাঁড়াই। দরজার সামান্য ফাঁক ছিল, তাই বন্নিকে দেখছিলাম। তোমার প্রাইভেসি নষ্ট করার ইন্টেনশন ছিল না। দুর্জয় অবাক হয়ে বাণীকে দেখে। সারাদিন এরকম একটা সিচুয়েশন পার করার পরও এই মেয়ে তার প্রাইভেসি নষ্ট হলো কিনা সেই ভয় পাচ্ছে। আচমকা দুর্জয়ের খারাপ লাগে। সে স্বাভাবিক গলায় বলে, দরজা আমি ইচ্ছে করেই পুরোপুরি লাগাইনি। তোমার মেয়ে আমার সঙ্গে ছিল। ইউ ক্যান চেক অন হার এনি টাইম। তোমার এটা অধিকার। আমার বিন্দুমাত্র প্রাইভেসি নষ্ট হয়নি। বাণী কিছু বলে না, কেবল অস্বস্তিতে ডুবে রয়। দুর্জয় নিজেই রান্নাঘরের দিকে যেতে যেতে বলে ওঠে, তুমি খেতে বসো, আমি আমার আর বোনের ডিনার রেডি করতে যাচ্ছি। বাণী চুপচাপ গিয়ে খেতে বসে। দুর্জয়ের রুমের ভেতর থেকে এখন অপরিপক্ক হাতের গিটারের টুংডাং শব্দ ভেসে আসছে। নিশ্চয়ই বন্নি খেলছে ওটার সঙ্গে। আচমকা সেই শব্দ বন্ধ হয়ে যায়। সেকেন্ড দশকের মধ্যে দরজা খুলে বন্নির রুম থেকে বেরিয়ে আসে। চোখে মুখে এখন আর সেই ভয়ের ছাপটা নেই, বরং নতুন ইনস্ট্রুমেন্ট প্লে করার উচ্ছ্বাস মুখ জুড়ে। সে ডাইনিং এরিয়ায় এসে প্রফুল্ল স্বরে ডাকে, মেজর। দুর্জয় তখন রান্নাঘর থেকে কাজ শেষ করে কেবল প্লেট সাজিয়ে বের হচ্ছিল। সেও ডাইনিং এরিয়া এসে মৃদু হেসে বলে, ইয়েস কিটো। বলে দুর্জয় নিজের হাতের প্লেট দুটো টেবিলে রাখে। পরপর দুটো পরিষ্কার কাচের গ্লাস টেবিলে রেখে ফের রান্নাঘরে ফিরে যায়। সেকেন্ডের ব্যবধানেই একটা গরম সসপ্যান হাতে বেরিয়ে আসে। বন্নি একটা চেয়ারে উঠে দাঁড়িয়ে আগ্রহ ভরে দেখে মেজরের তৈরি করা ডিনার, কিন্তু মুহূর্তেই তার মুখের ভাবভঙ্গি বদলে যায়। উচ্ছ্বসিত মুখটায় আধার নেমে আসে। সে কাঁদো কাঁদো মুখ করে বাণীর দিকে তাকায়। বাণীও তখন নিজের খাওয়া ভুলে চোখ বড় বড় করে দুর্জয়ের কর্মকাণ্ড দেখছিল। তার চোখ মুখও অন্ধকার হয়ে গিয়েছে। দুর্জয় অতি আগ্রহের সঙ্গে কাচের দুটো গ্লাসে গরম গরম দুধ ঢেলে নিতে নিতে প্রশ্ন করে, বানি তুমি খাবে? বাণী আর বন্নি একসঙ্গে চেঁচিয়ে ওঠে, নো ওয়ে।
দুর্জয় চমকায়, হকচকিয়ে সে মা আর মেয়ের মুখের দিকে তাকায়। দুজনের মুখে অমাবস্যার আধার দেখে সে ভুরু কুঁচকে প্রশ্ন করে। হোয়াট হ্যাপেন্ড? বন্নি চোখ মুখ কুচকে বলে। ইয়াক। বানিও একইভাবে বলে। ইয়াক, সিরিয়াসলি দুর্জয়? দুর্জয় বিস্মিত হয়, সে বুঝছে না এখানে ইয়াক বলার মতো কি আছে। সে তো কত সুন্দর করে মশলা এবং ঝাল কম দিয়ে বাচ্চাদের জন্য যেভাবে খিচুড়ি রান্না করে সেরকম নরম খিচুড়ি রান্না করেছে। সঙ্গে রয়েছে 4টে সেদ্ধ ডিম, 2টো বন্নির আর 2টো দুর্জয়ের। সাইড ডিশ হিসেবে নিয়েছে মরিচিন সালাদ, যাতে বন্নি নির্দ্বিধায় খেতে পারে। আর ড্রিঙ্কস হিসেবে রয়েছে গরম গরম 1 গ্লাস দুধ। পারফেক্ট হেলদি ডিনার। দুর্জয় প্রস্তুত করে। আপনাদের মুখ বিকৃত করে ইয়াক বলার কারণ জানতে পারি? পারি বলে। ডিম সিদ্ধ, গরম দুধ, এগুলো কেউ খায়? আর সাথে তোমার ওই মশলা ছাড়া পাতলা খিচুড়ি, আমার তো দেখেই বমি পাচ্ছে। দুর্জয় শুধায়। এটা একটা 5 বছরের বাচ্চার জন্য পারফেক্ট হেলদি মিল। আর তাছাড়াও যে কোনো বয়সের মানুষই এটা খেতে পারবে। এতে বমি পাওয়ার কি আছে? পানি বলে ওঠে। আমি এসব কখনো খেতে পারি না, আমার মেয়েও এসব খেতে পারে না। ইউ হেট অল দিস। দুর্জয় বিড়বিড়িয়ে বলে। এই জন্যই তো শরীরের এই অবস্থা। বন্নি নীরবে পালিয়ে যেতে যেতে বলে। আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট মেজর। গুড নাইট মাম। কথাটুকু বলে বন্নি বেশি দূর যেতে পারে না। দুর্জয় এক হাতে তাকে পেছন থেকে কোলে তুলে এনে টেবিলের উপর বসায়, বিজ্ঞান ন্যায় বলে। লিসেন কিডো, ফার্স্ট অফ অল মিথ্যা বলা ইজ এ ব্যাড থিং। আপনার এখন ঘুম পাচ্ছে নাকি খিদে পাচ্ছে সেটা আমি ভালো করেই জানি। সেকেন্ড অফ অল, খাবার নিয়ে নাক ছিটকানোও উচিত না। অ্যান্ড ফাইনালি, খাবার ওয়েস্ট করা একটা ব্যাড হ্যাবিট। আর আপনি জানেন আমি মেজর কিভাবে হয়েছি? আমি যখন ট্রেনিংয়ে ছিলাম তখন প্রতিদিন 2টো করে বয়েলড এগ খেতাম, অ্যান্ড সেই সঙ্গে মিল্ক। আই নো এটা টেস্ট খুব একটা আহামরি না, কিন্তু আমাদের শক্তি যোগাতে তো হেল্প করে। সো টেস্টের দিক দিয়ে একটু কম্প্রোমাইজ করা উচিত না আমাদের? বন্নি মুখটা অসহায় করে তাকিয়ে রয়। এটা সত্য, এসব খাবার তার পছন্দ নয়, কিন্তু মেজরের বলা কথাগুলোকে সম্পূর্ণ ইগনোর করা যাচ্ছে না। সে কনফিউজড হয়ে বানের দিকে তাকায়, যে দুর্জয়ের কথাগুলো কানে না তুলে এখনো মুখ কালো করে রেখেছে। দুর্জয় এবার বানের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে। তুমি না বললে ও খাবে না, আর ও যদি না খায় তাহলে ভেবো না আমি খাবার ওয়েস্ট করব। ওর খাবারটুকু তখন তোমাকে খেতে হবে, অ্যান্ড আই মিন ইট। বানি আটকে ওঠে। যে খাবার তার মাও তাকে কখনো জোর করে খাওয়াতে পারেনি, সেই খাবার সে কোনো মূল্যে মুখে তুলবে না। কোনো মেজরের ধমকের তোপে পড়েও না। নিজে টর্চার্ড হওয়ার থেকে মেয়েকে বুঝিয়ে শুনিয়ে রাজি করানোটাই তার বেটার অপশন মনে হয়। তাই সে জোর করে মৃদু হেসে মেয়েকে বলে, মা, ইট ইজ হেলদি, খেয়ে নাও। বন্নি এবার বাধ্য হয়ে হাঁ করে। দুর্জয় ঘাড় ঘুরিয়ে অন্যদিকে ফিরে আড়ালে সামান্য হাসে। অবশেষে এই মানুষ দুটোর মাইন্ড আজকের ঘটনা থেকে ডাইভার্ট হয়েছে, সেটাই আসল কথা। দুর্জয় হাসিটুকুকে অদৃশ্য করে সামনে ফিরে চামচ দিয়ে খাবার তুলে বন্নির মুখে ধরে। কোনো উপায় না পেয়ে নিজের অপছন্দের খাবারটুকু চুপচাপ বাধ্য মেয়ের মতো শেষ করে বন্নি। কনকনে শীতের চাদরে মুড়িয়ে আছে চারিপাশটা। আকাশে সূর্যের দেখা নেই, সকালের কুয়াশায় ঢাকা পড়ে আছে বাহিরের দৃশ্যপট। ঘুম ঘুম চোখ দুটো মেলে তাকায় প্রত্যয়। পুরো মুখে তার বিরক্তির ছাপ। হসপিটালের বেডটা এত আনকমফোর্টেবল, পুরোটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি। যতবারই চোখ লেগে এসেছে তার কিছুক্ষণ পরেই আবার অস্বস্তিতে ঘুম ভেঙে গিয়েছে। প্রত্যয় ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়, সঙ্গে সঙ্গে সে চোখ বুজে ফেলে। পরপর আবার চোখ মেলে তাকায়, বুঝতে পারছে না সে সামনের দৃশ্যটা কি সে সত্য দেখেছে নাকি হাইড্রোস মেডিসিনের অভাব। প্রত্যয় শিথিল চোখে দেখে সামনের দৃশ্যটুকু। তার কেবিনের একপাশে 2 সিটের একটা ফোমের সোফা আছে। গতকাল সারা রাত একটু পরপর ঘুম ভেঙে সেই সোফাটায় নিজের মা ফিজা বেগমকে দেখেছিল প্রত্যয়। কিন্তু এই মুহূর্তে সেই সোফাটায় তার মায়ের জায়গায় বিরক্তিকর মেয়ে জেসির অবস্থান। পরনে একটা ঢিলা ঢিলা পালাজো আর সেই সঙ্গে মলিন রঙের সাবানা গোছের কুর্তি। অফ হোয়াইট রঙের একটা পাতলা ওড়না দিয়ে অর্ধেক মাথা ঢাকা। কানে গোজা এলোমেলো চুলগুলো সাবানা রূপটাকে সম্পূর্ণ করতে ব্যাপক ভূমিকা পালন করেছে। পা তুলে দ আকৃতিতে বসে সোফায় হেলান দিয়ে ঘুমোচ্ছে সে। নিশ্চিন্তে ঘুমানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে হসপিটাল কম শ্বশুর বাড়িতে গভীর ঘুমে মগ্ন সে। প্রত্যেক পুরো রুমে একবার চোখ বোলায়, আম্মু কোথায়? এই অসহ্যকর মেয়েটা আম্মুর জায়গায় কি করছে? মনে প্রশ্নগুলো ওকে দিতেই প্রত্যয় আবার তাকায় জেসির পানে।
সঙ্গে সঙ্গে সে আরেক দফা বিরক্ত হয়। এই মেয়ে যে স্টাইলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাতে করে যে কোনো সময় সোফা থেকে পড়ে কোমরের হাড়গোড় ভাঙবে নিশ্চিত। প্রত্যয় একবার ভাবে ডাক দেবে, পরক্ষণেই তার মনে হয় এই মেয়ে যদি ঘুম ভাঙানোর অপরাধে গালি দিয়ে বসে। প্রত্যয় ভদ্রলোক, এই মেয়ের গালির বিপরীতে সে দুটো কড়া করে গালি দিতে পারবে না, পরে সে আফসোসে তার বিরক্তির পরিমাণ বেড়ে যাবে। সুতরাং ডাক না দেওয়াই উত্তম। প্রত্যয় ধীরে ধীরে হাতে ভর দিয়ে উঠে বসে। সঙ্গে সঙ্গে তার মাথা ঝিমঝিম করে ওঠে। পায়ে আপাতত আর তেমন একটা ব্যথা নেই, তার শরীরের অন্যান্য অংশও নেই। যতটুকু আছে ততটুকু প্রত্যয়ের মতো পুরুষের জন্য সহনীয় মাত্রায় পড়ে। কেবল মাথা ব্যথাটাই তাকে পীড়া দিচ্ছে। বিছানা ছেড়ে উঠতে নিলে কেমন চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চোখ বুজে বসে রয় প্রত্যয়। একটু স্বাভাবিক অনুভব করতেই ধীরে ধীরে বেড ছেড়ে নামে। ধীর পায়ে এগিয়ে যায় সোফার দিকে। এখন কি করবে সে? ঠেলে ঠুলে এই মেয়েকে ভেতরের দিকে পাঠাবে যাতে বেকায়দায় পড়ে না যায়? তাতে ওই মেয়ে তেতে উঠবে। এসি চালিত রুমটা বড্ড ঠান্ডা হয়ে আছে। প্রত্যয় আশেপাশে তাকায়, কোথাও কোনো এক্সট্রা ব্ল্যাঙ্কেট না দেখে বেড থেকে নিজের ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে সাবধানে জেসির গায়ে দিয়ে দেয়। অতঃপর নীরবে পাশে দাঁড়িয়ে রয়। অসহ্যকর মেয়েটা কিনারে এসে পড়লে যাতে সামলাতে পারে। মিনিট 20 পেরোয়। এভাবে দাঁড়িয়ে থাকতে প্রত্যয়ের বিরক্ত লাগছিল, তবুও কিছু করার নেই। আচমকা জেসি ঘুমের মাঝে বেকাদায় কিনারে ফিরতে নিলেই তার মাথাটা পড়ে যেতে নেয়। প্রত্যয় ঘটনার আকস্মিকতায় কি করবে বুঝতে না পেরে সামান্য ঝুঁকে নিজের হাত বাড়িয়ে দেয়। ক্যানোলা পরানো হাতের সাহায্যে মাথাটা সামলে নেয়। জেসির সঙ্গে সঙ্গে ঘুম ছুটে যায়। সে বিস্মিত হয়ে চোখ মেলে তাকায়। প্রত্যয়কে নিজের মুখের উপর ঝুঁকে থাকতে দেখে ছিটকে দূরে সরে যায়। লাফ মেরে উঠে দাঁড়ায়। অপ্রস্তুত গলায় বলে, চোখ লেগে গিয়েছিল। প্রত্যয় সোজা হয়ে দাঁড়ায়, মুখে গাম্ভীর্য রেখে বলে, তুমি আমার কেবিনে কি করছো? জেসি অবাক হয়। পরপর স্পষ্ট গলায় বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। প্রত্যয় বিরক্ত হয় আরেক দফা। সামান্য ধমকে বলে, আই মিন, এখানে তোমার কি কাজ? তোমার কিছু লাগবে নাকি সেই দায়িত্বে নিযুক্ত আছি আপাতত। এটা তোমার দায়িত্ব হলো কবে থেকে? যেদিন থেকে আমি ঘুমন্ত অবস্থায় পড়ে যাই কিনা সেটার খেয়াল রাখা তোমার ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যয় চুপ হয়ে যায়। সব প্রশ্নের উত্তর এই মেয়ের ঠোঁটের আগায় প্রস্তুত থাকে। বিরক্তিকর। প্রত্যয় ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে জানতে চায়, কি চাচ্ছ তুমি? আব্বুর পছন্দ করা সুপাত্রকে একটা সুযোগ দিয়ে দেখতে চাইছি। একই সঙ্গে নিজেও সুপাত্রী হওয়ার চেষ্টা করছি বললে ভুল হবে না। ঘুম থেকে উঠেই নিজের নাস্তাটুকু সেরে ফোনে জরুরি আলাপে ব্যস্ত দুর্জয়। অভ্যাসবশত গোসল সেরে পুরো পরিপাটির জেন্টলম্যান বেশে আছে। বানি আর বনি তখনও পাশের রুমটায় ঘুমোচ্ছে। দুর্জয় ইচ্ছে করে ওদের ডাকেনি। আচমকা জুলফিকার মুস্তফার কল পেতেই দুর্জয় তা রিসিভ করে। জুলফিকার মুস্তফা জানায় দুর্জয়কে আজকে ঢাকায় ফিরতে হবে। সবটা নীরবে শুনে দুর্জয় অর্ডারের বিরোধিতা করেন না মোটেও, তবে খুবই শান্ত ভঙ্গিতে জুলফিকারকে জানায় গতকাল বানির অ্যাপার্টমেন্ট সেই বিস্ফোরণের ঘটনা। এও জানায় যে বানি এবং বন্নি এই মুহূর্তে তার বাসায় আছে। জুলফিকার মুস্তফা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য আফসোস প্রকাশ করে। পরপর বলে, তুই ওদের আমার বাসায় ড্রপ করে দিয়ে এসো। আমি নিশাকে কল করে বলছি, ওকে না হয় আজকেই নাইমার এখান থেকে ব্যাক করব। দুর্জয় শান্ত গলায় শুধায়, স্যার, আগে বাণীর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছি। ওর ওপিনিয়ন ছাড়া ওর ব্যাপারে ডিসিশন নেওয়াটা ঠিক হবে না। আর আপনি চিন্তা করবেন না, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল ঢাকায় ব্যাক করছি। ঘড়ির কাঁটা 8টা পেরিয়েছে তখন। দুর্জয় বসে অপেক্ষা করছিল বানের ওঠার। অপেক্ষা বেশি দূর গড়ায় না। কিছুক্ষণের মধ্যেই রুমে দরজা খুলে বেরিয়ে আসে বানি। দরজা খুলতেই লিভিং রুমের সোফায় বসা দুর্জয়ের মুখোমুখি হয়। দুর্জয় স্বাভাবিক গলায় বলে, কথা ছিল তোমার সাথে। বানি নীরবে এগিয়ে আসে। দুর্জয়ের মুখোমুখি অপর পাশের সোফাটায় বসে। দুর্জয় কোনো ভনিতা না করে বলে, আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক। ঢাকায় ফিরতে হবে। হোপসো আগামীকালের মধ্যে চলে আসব। তোমার কি এই বাসায় থাকতে কোনো অসুবিধা হবে? একা কোনো সমস্যা হলে বলো, আমি তাহলে তোমাদের নিশার কাছে ড্রপ করে দিয়ে যাব। বানি চোপড়ায়। তার কাছে এই দুটো বাসাতে থাকাটাই চরম অস্বস্তিকর। মানুষগুলো তার জন্য যথেষ্ট করেছে, এখনো করে যাচ্ছে, কোনো আত্মীয়তার কিংবা রক্তের সম্পর্ক ছাড়াই। বিষয়টা খুবই দৃষ্টিকটু, কারণ বানি কেবল তাদের কাছ থেকে পাচ্ছেই, বিনিময়ে কিছুই করতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বানি জবাব দেয়, 9টা বাজে আমার স্কুলে উপস্থিত থাকতে হবে। 10টা বাজে ক্লাস আছে। 12:30টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। বন্নিকেও আমার সঙ্গে নিয়ে যাব। ক্লাস শেষ হলে আশেপাশে বাসা দেখব। ওদিকে বাসার অভাব নেই।
দুর্জয় নীরবে কথাটুকু শুনে। বাণীর কথার অর্থ দাঁড়ায় সে দুটো বাসার একটাতেও থাকতে চাইছে না, না সে কোনো ধরনের সাহায্য নিতে চাইছে। ব্যাপারটা অত্যন্ত স্বাভাবিক, আত্মমর্যাদা সম্পন্ন যে কেউ এরকমই বলতো। দুর্জয় চুপ থাকে কিছুক্ষণ, পরপর বলে, তোমার পয়েন্ট অফ ভিউ আমি বুঝতে পারছি বানি, তোমার ডিসিশনকেও আমি সম্মান জানাই, কিন্তু একটা দিন অপেক্ষা করা সম্ভব হবে না তোমার দ্বারা। আমি ফিরে আসার আগ পর্যন্ত ট্রাস্ট মি, আই ওয়ন্ট লেট ইউ ডাউন। বাণী চোখ তুলে তাকায় আচমকা, বুঝতে পারে না দুর্জয় কি তাকে রিকোয়েস্ট করছে কে জানে। এই পুরুষের সঙ্গে রিকোয়েস্ট করার টার্মটা ঠিক মেলাতে পারে না বাণী, বেখেয়ালি হয়ে বসে, আনমনে বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি গান গাওয়া অপছন্দ করো। আউট অফ কনটেক্সট কথার পিঠে দুর্জয় শান্ত গলায় জবাব দেয়। ভাবনার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে এমন কোনো লিখিত আইন নেই। বাণী থমকায়, শীতল বরফের ন্যায় তাকিয়ে রয়। দুর্জয় পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে বলে, তোমার উত্তর কি হ্যাঁ ধরে নিব আমি? বাণী মাথা নিচু করে বলে। জানি না। দুর্জয় জানি না সমার্থক উত্তর হিসেবে হ্যাঁই ধরে নেয়। সে আগে থেকে তৈরিই ছিল। এই মুহূর্তে উঠে দাঁড়িয়ে নিজের হাতের ঘড়িটা আরেকবার ঠিক করে লাগিয়ে নিতে নিতে বলে, 2 দিন স্কুলে যেতে হবে না, কল করে জানিয়ে দাও বন্দি ঘুমোচ্ছে, তাই ওকে আর বিরক্ত করছি না। কিচেনে আমি নাস্তা রেডি করে রেখেছি, ফ্রুটসও কাটা আছে, এছাড়াও প্রয়োজনীয় সব কিছুই রাখা আছে। কোনো অসুবিধা হলে টি টেবিলে রাখা কাগজটায় যেই নাম্বার আছে সেটায় কল করবে। ওই নাম্বারটা আমার ব্যক্তিগত। অ্যান্ড টেক কেয়ার, আই উইল বি ব্যাক সুন। এতগুলো কথা একসাথে শুনে বাণী বিষম খায়, কেবল মুখ ফুটে বলে, তোমার নাম্বার আছে তো আমার কাছে। দুর্জয় ফিরে তাকায় না। দরজার কাছে গিয়ে পায়ে জুতার লেস বাঁধতে বাঁধতে জবাব নেয়, ওটা আমার জব সেক্টরের নাম্বার, পার্সোনাল নাম্বার আলাদা। বাণী ঠায় বসে রয়, অনেকটা রোবটের মতো। শাহরিয়া দুর্জয় গতকাল বন্নিকে নিজের ব্যক্তিগত রুমে অ্যাক্সেস দিল, আজ বাণীকে নিজের ব্যক্তিগত নাম্বার দিল। আদৌ বিশ্বাসযোগ্য এটা? বাণী আর কিছু বলতে পারে না। দুর্জয় বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট দেওয়ার জন্য চাবিটা ঘুরায়। তখনই তার চোখ পড়ে বাড়ির পড়ছে। সকালে স্নিগ্ধ কুয়াশায় ওই মলিন মুখটা দেখে খুব পুরনো একটা কথা মনে পড়ে তার। একবার তার আব্বু বলেছিল ভালোবাসার 7টা ধাপ রয়েছে। দুর্জয় অতি আগ্রহে জানতে চেয়েছিল ধাপগুলো কি কি। শহীদ মেজর শাহরিয়ার রিফাতি তখন উত্তর দিয়েছিলেন, আগ্রহ, বিশ্বাস, মায়া, চিন্তা, ভালোবাসা, আসক্তি, ভালো রাখা। দুর্জয়ের মন আচমকা নিভৃতে তারই অজান্তে প্রশ্ন করে বসে, আমি কি চতুর্থ ধাপে আছি? অস্থির ভঙ্গিতে রাস্তা জুড়ে পায়চারি করছে সাইব। রাস্তার দুধারে সারি সারি সুপারি আর খেজুর গাছ। লোক সমাগম কম। শেষ বিকেলের মিঠি আলোতে চারিপাশটা মোহনীয় লাগছে। আচমকা রাস্তার অপর পাশে একটা রিক্সা এসে থামতেই সাইব পায়চারি থামিয়ে স্থির হয়ে দাঁড়ায়। রিক্সা হতে নেমে আসে শীতের স্নিগ্ধতার মতো স্নিগ্ধ একটা মুখ, গায়ে লাল রঙের থ্রিপিস জড়ানো। শীত হতে মুক্তি পেতে তার উপর নিয়েছে শাল, মায়াবী চোখগুলোতে ঘন কাজল। সাহেব ঢোক গিলল দূর হতে নিশাকে দেখে। মনে প্রশ্ন জাগে, এত সাজ আয়োজন কার জন্য? সাইফের মতো অধমের জন্য? ছোট্ট নিছক ভাবনাটা মনে উকে দিতেই সাইফের নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসে। মুখটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠে। রাস্তার অপর পাশে নিশা তখন রিক্সা ভাড়া মিটিয়ে সাইফের দিকে ঘুরে তাকায়। মেয়েদের ভূষণ হিসেবে মুখে শোভা পাচ্ছে লাজের আভা। হুশ ফুলে রাস্তা পার হওয়ার জন্য এক পা বাড়াতেই নেয়, ঠিক তখনই শা শব্দ তুলে একটা গাড়ি ঠিক তার সামনে দিয়ে যায়। নিশা ভীত হয়ে দ্রুত 2 কদম পেছনে চলে যায়। সম্পূর্ণ ঘটনাটা রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা সাহেব দেখেছে। দ্বিতীয় দফায় তার নিঃশ্বাস রুদ্ধ হয়। এক মুহূর্তের জন্য বুক কামড়ে ওঠে। নিশা নিজেকে সামলে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতে নিলেই সাহেব দ্রুত এপাশ থেকে মাথা নেড়ে মানা করে। হাতের ইশারায় বুঝে সে আসছে। নিশা থেমে যায়, নিজের জায়গায় দাঁড়িয়ে রয়। লং ড্রাইভের জন্য উপযুক্ত রাস্তা হওয়ায় একটু পরপরই সাই সাই করে গাড়ি ছুটে যাচ্ছে। সাহেব অতি সাবধানে রাস্তা পার করে নিশার সামনে এসে দাঁড়ায়। অধিকারবোধের সঙ্গে কোনো অনুমতি ব্যতীতই নিশার ডান হাতটা নিজের বাম হাতের দখলে নিয়ে অন্যরকম স্বরে বলে, নিঃশ্বাস আটকে দিয়েছিলেন। অবলীলায় কি সহজ স্বীকারোক্তি। নিশার সাধারণ মনের অনুভূতিরা গাঢ় হয়। মনের সুপ্ত কোণে বয়ে যায় ভালো লাগার হাওয়া। কিছু বলার সুযোগ পায় না আর। সাহেব সাবধানে ওর হাত ধরে রাস্তা পার হওয়া শুরু করে, যেন এর থেকে বড় দায়িত্ব ওর দ্বিতীয়টা নেই। নিরাপদে রাস্তা পার করে অপর পাশে পৌঁছাতেই সাহেব ঘুরে নিশার মুখের পানে তাকায়, গাঢ় স্বরে বলে, আপনাকে স্নিগ্ধ দেখাচ্ছে ইয়াসমিন। সাইফের এরকম স্পষ্ট কথায় কি ছিল নিশার জানা নেই, তবে হঠাৎই লজ্জার পারদ কয়েক মাত্রা বেড়ে গেল তার। ঠোঁট জুড়ে ঝুলতে থাকে অপ্রতিরোধ্য লাজুক হাসি। সাহেব সেই হাসি দেখে, নিঃশব্দে দৃশ্যটুকু অবলোকন করে বলে, জরুরি ভিত্তিতে আপনার আব্বু অর্থাৎ
আমার স্যারের থেকে সময় চেয়ে 4 ঘন্টার সময় পেয়েছি ইয়াসমিন। ঢাকা থেকে চট্টগ্রামের এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি সামনাসামনি আপনার মুখ থেকে স্বীকারোক্তিটুকু শোনার জন্য। সামনাসামনি না শুনলে ঠিক শান্তি পেতাম না। নিশা লজ্জায় চোখ নামিয়ে বলে। আবার বলতে হবে? জি। কিশোর কিশোরী মন আচমকা লজ্জায় বাজেভাবে আড়ষ্ট হয়। গতকাল ওই তীব্র উৎকণ্ঠার মুহূর্তে ফোনে নিজের মনের কথা বলার সময় এক বিন্দু লজ্জা লাগেনি তার, কিন্তু আজ এই মুহূর্তে ঠিক একই কথাটা বলতে এক আকাশ সমান লজ্জা এসে ভর করেছে তার উপর। ইয়াসমিন। সাহেব গাঢ় স্বরে ডাকে। নিশা চোখ তুলে তাকায়, পরপর বলে ওঠে, আমি আপনার শেকড় হব। সাইফের ঠোঁট মুখ চোখ জুড়ে তখন প্রাপ্তির উচ্ছ্বাস। তার শক্ত দুহাত অতি সন্তর্পণে ছুঁয়ে দেয় নিশার অবাধ্য চুলগুলোকে। যত্নের সহিত সেগুলোকে কানের পেছনে গুজে দিয়ে ফের নিশার গালে হাত রাখে। নিশার শরীরে অদৃশ্য কাঁপুনে দিয়ে ওঠে। সাহেবকে এগোতে দেখে ভীত হয় সে। তার ক্লাসমেটদের টিফিন টাইমের আলাপন প্রায় শুনে সে, কিভাবে তাদের প্রেমিকরা হুটহাট তাদের অধরে কর্তৃত্ব চালায়। সেসব আলাপন শুনতেই সবসময় নিশার কান দিয়ে গরম ধোঁয়া বের হতো। এই মুহূর্তে সাইফও যদি একই কাজ করার চেষ্টা করে, নিশা ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়বে। কিন্তু নিশাকে ভুল প্রমাণ করে সাইফ তার কপালে ঠোঁট ছোঁয়। সঙ্গে সঙ্গে নিশা চোখ জোড়া বুঝে নেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে হাসি। ভুল মানুষকে সে হ্যাঁ বলেনি, মানুষটা ভুল নয়। সাইফ ফিসফিসিয়ে বলে, এই শেকড় কখনো ছাড়ছি না। সাইফের এরকম ফিসফিসিয়ে বলা কথায় নিশার অদ্ভুত মৃত্যু হয়। আজনমের অনুভূতিময় মৃত্যু। 4 সিঁড়ির সমান পোর্সের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে বাণী। দিঘির মতো শীতল দৃষ্টি মেলে দেখছে উঠোন জুড়ে দৌড়ে বেরোনো বন্নিকে। ছোট শুভ্র দেহে শোভা পাচ্ছে কালো ফ্রকটা, তার উপর রয়েছে সাদা কার্টিগান। ঘাড় সমান চুলগুলোকে পরিপাটি করে আশ্রে একটা কালো রাউন্ড ব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছে মাথায়। পরিহিত জামা কাপড়গুলো কিছু নতুন শপিং ব্যাগে করে বাণীর নিকট পৌঁছে দেওয়া হয়েছে আজ দুপুরে। বাণী দ্বিধাগ্রস্ত ছিল, ব্যাগের ভেতর কি আছে তা চেক করবে কিনা তা নিয়ে বেশ সংশয় ছিল। তাকে সেই সংশয় থেকে উদ্ধার করতেই হয়তো মেজর শাহরিয়া দুর্জয় তখন ছোট করে মেসেজ পাঠায়। এত ভাবাভাবির কিছু নেই, পার্সেলটা তোমার উদ্দেশ্যেই পাঠিয়েছি। ভেতরে যা আছে তা তোমাদেরই। আচমকা বন্নির ডাকে বাণীর ধ্যান ভাঙ্গে। মাম্মাম লোক। বাণী পোর্ট ছেড়ে উঠোনে নেমে আসে, বন্নির কাছে এগিয়ে যায়। বাণী খুব আগ্রহ নিয়ে দেখছিল উঠোনে অযত্নে বেড়ে ওঠা একটা ফুল গাছকে, যেই গাছে কিনা হালকা বেগুনি রঙের 3টে ফুল এসেছে। বাণী কাছে আসতেই বন্নি প্রশ্ন করে, এই ফুলের নাম কি মাম্মাম? বাণী ফুলটাকে দেখে, কিন্তু বহু ভেবে ওর নাম মনে করতে পারে না। অবশ্য তার কখনো ফুলের প্রতি আগ্রহ ছিলও না তেমন একটা। গোলাপ, শাপলা, কৃষ্ণচূড়া এমন 4-5টে ফুল ছাড়া আর কোনো ফুলের নাম জানে না সে। বাণী হতাশ গলায় বলে, আমার জানা নেই মা। বনি কিছুক্ষণ ভেবে বলে, আমরা মেজরকে কল করে জিজ্ঞেস করি। বাণী মাথা নেড়ে বলে, মেজর ব্যস্ত মা। বনি আবার ফুল নিয়ে খেলতে থাকে। আচমকা বাণীর চোখ পড়ে উঠোনের লোহার গেটটার অপর পাশে। রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে একজন পুরুষ। কেমন এক দৃষ্টি মেলে বাণী আর বন্নির দিকে তাকিয়েছিল। বাণী তাকাতেই সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে পড়ে। দ্রুত আড়াল হয়ে যায় ঝোপঝাড়ের ভিড়ে। দৃশ্যটুকু দেখেই বাণী ভীত হয়, দ্রুত উঠে দাঁড়ায়। বন্নির হাত ধরে টেনে তাড়া দিয়ে বলে, সন্ধ্যা নেমে আসছে, ভেতরে চলো। বাড়ির ভেতর প্রবেশ করে দ্রুত দরজা জানালা আটকে দেয় বাণী। নিজের ফোন হাতে নিয়ে দ্রুত কন্ট্যাক্ট লিস্টে যায়। ইংরেজিতে দুর্জয় লিখে সেভ করা নাম্বারটাই ডায়াল করে। এটা দুর্জয়ের ব্যক্তিগত নাম্বার। আরও একটা নাম্বার আছে বাণীর কাছে, সেটা মেজর দুর্জয় লিখে সেভ করা। ফোন রিং হওয়ার কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ হয়। বাণী ভীত গলায় বলে, বাড়ির বাইরে কেউ আছে, নজর রাখছে আমাদের উপর। কথাটুকু শুনে দুর্জয় বলে, শান্ত হও, কি হয়েছে বলো। বাণী দ্রুত পুরো ঘটনাটুকু বলে, কিভাবে লোকটা দূর থেকে তার আর বন্নির উপর নজর রাখছিল। বাণীকে তাকাতে দেখেই কিভাবে আড়াল হয়ে পড়েছে, পুরোটা বলে। সব শুনে দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, লোকটা দেখতে কেমন? গায়ের রং কালো, হাইট হয়তো 5 ফিট 9 হবে। মুখে গোফ আছে, সঙ্গে কপালের একপাশে কাটা দাগ আছে, তাই তো? বাণী ত্রস্ত গলায় বলে। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ বাণীর সম্বিত ফিরে, সে প্রশ্ন করে, তুমি কিভাবে জানো? ভয় পাওয়ার কিছু নেই, ওইটা আমার লোক, মাসুদ। বাণী যেন হাঁপ ছেড়ে বাঁচে। সে দাঁড়ানো থেকে ধপ করে সোফায় বসে পড়ে। বন্নি তার কাছেই ছিল। সে বাণীকে এভাবে বসতে দেখে প্রশ্ন করে, কি হয়েছে মাম্মাম? ফোনের অপর পাশ হতে দুর্জয় বন্নির কণ্ঠস্বর শুনতে পায়। নরম স্বরে প্রশ্ন করে,
বন্যি পাশে আছে, কথা বলা যাবে? বাণীর সঙ্গে সঙ্গে ফোনটা এগিয়ে বন্যির কাছে দিয়ে বলে। মেজর তোমার সঙ্গে কথা বলতে চাইছে। বন্যি উৎফুল্ল হয়ে ফোনটা নিয়ে কানে চেপে ধরে। ইয়ে মেজর? আদুরি স্বরের ব্যতিক্রমী সম্বোধন শুনে ফোনের অপর পাশের মানুষটা শতব্যস্ততার মধ্যেও মৃদু হাসে। দুজন নারীর হাসির শব্দে কেবিনটা মুখরিত। বেডে হেলান দিয়ে বসে ভুরু কুচকে সেই দৃশ্য দেখছে প্রত্যয়। মেজাজটা তার বেজায় খারাপ। অসহ্যকর মেয়েটা সারাদিন জুড়ে সবার অ্যাটেনশন সিক করে যাচ্ছে। অসুস্থ প্রত্যয়, সবার উচিত প্রত্যয়ের দিকে ধ্যান দেওয়া, কিন্তু তার আব্বু আম্মু 3 বেলা খাবারের সঙ্গে 1 প্লেট করে নিজেদের অ্যাটেনশন এই মেয়েটাকে বিলিয়ে যাচ্ছে। প্রত্যয় আপন মনে বিড়বিড়ে ওঠে। এই সুযোগ দেওয়া, সুপাত্রী হওয়ার, এইসব তোমার নাটক, আমি ভালো করে জানি। তার বিড়বিড়িয়ে বলা কথাগুলো স্পষ্টভাবে জেসি আর ফিজার কানে পৌঁছায়। তারা নিজেদের আলাপ থামিয়ে প্রত্যয়ের দিকে ফিরে তাকায়। ফিজা বেগম প্রশ্ন করে, কিছু বলেছো বাবা? প্রত্যয় বিরক্তি নিয়ে জবাব দেয়, আমি আর কি বলবো, তোমরা বলতে থাকো, আমি শুনি। তাছাড়া এই কেবিনে বসে আর কি বা করার আছে আমার? জেসি আর ফিজা আবার নিজেদের মতো গল্পে মেতে ওঠে। আচমকা কল আসতেই ফিজা বেগম ফোন হাতে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিনে রয়ে যায় শুধুমাত্র জেসি। প্রত্যয় এবার বলে, এইসব নাটক করার জন্য আঙ্কেলের সঙ্গে ব্যাক করনি? জেসি অবাক হয়ে বলে, নাটক করছি? তোমার কি আমাকে কোনো অভিনেত্রী মনে হয়? অবশ্য তোমার দোষ নেই, আমার ভিজুয়াল দেখতে কোনো অ্যাক্ট্রেসের থেকে কম নয়। প্রত্যয় রাগে চোখ পাকিয়ে তাকায়। জেসি সেদিকে পাত্তা না দিয়ে হেলতে দুলতে প্রত্যয়ের বেডের পাশের টেবিলের দিকে এগিয়ে যায়। পানির বোতলটা নিয়ে পানি খেতে যাবে এমন সময় প্রত্যয় তার এক হাত শক্ত করে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, শোনো মেয়ে, আগামীকাল সকালে চট্টগ্রামে ফিরে যাবে তুমি। তুমি আর তোমার নাটক দুটোই অসহ্যকর লাগছে আমার। আমি তোমাকে আর এখানে দেখতে চাই না। জেসিরও এই পর্যায়ে রাগ উঠে। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যায় গতরাতে তার আব্বুর বলা কথা। একটু দায়িত্ব নিতে শিখো, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখো, বিশ্বাস রাখো, এই দুটো জিনিস জীবনে ভালো থাকার মন্ত্র। জেসি নিজের রাগটুকুকে গিলে নেয়। উল্টো অন্য হাতে প্রত্যয়ের পাশে রেখে ঠেক দিয়ে সামান্য ঝুঁকে হতপার হাসি হাসি মুখ করে বলে, শোনো ছেলে, তোমার প্রমোশন হয়েছে কুত্তা থেকে সুপাত্র। ভাগ্য ভালো থাকলে ভবিষ্যতে আরো প্রমোশনের সুযোগ আছে তোমার। তুমি যদি কুত্তা থেকে সুপাত্রে প্রমোশন পেতে পারো, তবে আমিও একদিন নাটকবাজ থেকে সুপাত্রীতে প্রমোশন পেতে পারি। ইউ নেভার নো। প্রত্যয় অপ্রস্তুত হয়ে পড়ে আচমকা। ধীরস্বরে প্রশ্ন করে। জেসি হেসে বলে, অনেক ভেবে দেখলাম, যে ছেলে বিপদ দেখেও যুদ্ধের ময়দান ছেড়ে পালায় না, সে ভবিষ্যতে আমাকেও ছেড়ে পালাবে না। অ্যান্ড দ্যাটস হোয়াট আই ওয়ান্ট, প্রপার কমিটমেন্ট। প্রত্যয় বলে, দেশকে আমি ভালোবাসি, সেই কারণেই পালাইনি, কিন্তু তোমার প্রতি আমার সেরকম কোনো অনুভূতি নেই। জেসি সোজা হয়ে দাঁড়িয়ে গুনগুনিয়ে ওঠে, तू सबर तो कर मेरे यार, जरा सांस तो ले दिलदार, चल फिकर न गोली मारे यार, है दिन जिंदगी दे चार, हौले हौले हो जाएगा प्यार। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ছাড়ে। এই মেয়ের মাসুদ হলো একই জাতের, কখনোই ভালো হবে না। সৈন্যদের আওতায় কারাবন্দী হওয়াটা ভারী দুর্ভাগ্যকর এক বিষয়, কারণ সৈন্যরা কোনো আসামিকে বাগে পেলে কখনো তাকে নিজেদের খাস আপ্যায়ন হতে বঞ্চিত করে না। কারাগারে সেই আসামিকে বিভিন্ন পদ দ্বারা আপ্যায়ন করা হয়। এক এক পদের এক এক স্বাদ। যে আসামির অপরাধের পরিমাণ যত বেশি, তার আপ্যায়নের জন্য পদের পরিমাণও তত বেশি। শরীরের তাজা ক্ষত নিয়ে মেঝেতে বসে আছে রক্তাক্ত দেহটা। শরীরের তাজা ক্ষতগুলো আজ সকালের আপ্যায়নেরই প্রমাণ। এত আপ্যায়নের পরও দেহের মালিক ঝুঁকতে রাজি নয়। শরীরের যন্ত্রণা দাঁতে দাঁত চেপে সহ্য করে নিচ্ছে, তবুও সামান্য আরামের আশায় মেঝেতে শরীর এলাবে না। আজকাল ঘুম হতে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে সে। দু চোখ বুঝলেই স্বপ্নের রাজ্যে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সে। গলা ফাটানো চিৎকারে চারিদিকটা গুমট করে তোলে সেই নবজাতক। কান্নার উৎস খুঁজতে গেলেই সে একটা খুঁড়ে রাখা কবরের ভেতর একটা লাশ দেখতে পায়, এক সুদর্শন যুবকের লাশ। কিছুটা ভালো করে লক্ষ্য করতে দেখে সেই সুদর্শন যুবকের মুখখানা। সায়ান্ন তালুকদার, বাণী তালুকদারের ভাই। আবারও চারিদিক থেকে ভেসে আসে সেই নবজাতকের কান্নার স্বর।
কিন্তু তাকে খুঁজে পাওয়ার পূর্বেই চারিদিকটা আঁধারে নিবেজিত হয়ে যায়। স্বপ্নের রীতি টানতে ঘুম ভেঙে যায়। সেলের বাহিরের করিডোর ধরে কারো আগমনের আভাস পাওয়া যাচ্ছে। পদধ্বনি তো তাই বলছে। হিরণ ধীরে ধীরে মাথা তুলে তাকায়। সেলের দরজাটা খুলে যায়। ভেতরে প্রবেশ করে মেজর শাহরিয়ার দুর্জয় আজ আর ইউনিফর্ম পরিহিত অবস্থায় নেই, বরং ইউনিফর্মের জায়গায় গায়ে শোভা পাচ্ছে ফর্মাল শার্ট প্যান্ট। হাত দুটো পকেটে গুজে হিরণকে ভালো করে দেখে সে, অতঃপর বিদ্রুপ করে বলে, ভেবেছিলি খুব বড় তীর মেরে ফেলেছিস তাই না? কিন্তু আফসোস, তোর চক্রান্ত ধূলিসাৎ হয়েছে। আল্লাহর রহমতে একজন সিভিলিয়ানেরও রক্ত ঝরেনি। হিরণ হাসে, অদ্ভুত সেই হাসি। গাল জুড়ে দাড়িগুলো অনেকটাই ঘন আর বড় হয়েছে তার। বন্যি এই অবস্থায় তাকে দেখলে নিশ্চয়ই চোখ মুখ কুচকে বলতো, ইয়াক পাপা, তোমাকে মনস্টারের মতো দেখাচ্ছে। দুর্জয় হিরণের হাসি দেখে, বুঝতে পারে না এই হাসির কারণ। হিরণ এমনই, কঠিন অবস্থায়ও বেহায়ার মতো হাসিটা তার স্বভাবের বৈশিষ্ট্য। দুর্জয় আর ঘাটায় না। অসভ্যতার শাস্তি এখন আদালত ঠিক করবে। কিছুদিনের মধ্যে একে আদালতে চালান করে দেওয়া হবে। দুর্জয় বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে নিলেই পিছন থেকে হিরণ আস্তে করে বলে, গতকালের অ্যাটাকটা কি আসলে ডুমস্টের অ্যাটাক ছিল মেজর দুর্জয়? দুর্জয় থামে, অদ্ভুতভাবে পিছনে ফিরে তাকায়। হিরণ এক হাতের সাহায্যে নিজের ঘাড়ের পাশটা মালিশ করতে করতে বলে ওঠে, প্রত্যেকটা সিনেমায় রিলিজ পাওয়ার আগে একটা ট্রেলার রিলিজ হয়, তা জানেন তো মেজর দুর্জয়? সূক্ষ্ম ইঙ্গিতটা ধরতে পেরে দুর্জয় যান্ত্রিক বস্তুর মতো অনড় হয়ে তাকিয়ে রয়। হিরণ আপন মনে নিজের মতো শীষ বাজাতে থাকে। এই সুরটা তার খুব প্রিয়। ছোটবেলা থেকে এই শীষের সুর দ্বারা সবাই হিরণকে চেনে, বানিয়েও চিনত। সুরটা শুনতেই কেমন ভয়ে সিটিয়ে যেত। দুর্জয়ের মস্তিষ্কের ভেতরটা আচমকা দপদপ করে ওঠে। মনে পড়ে যায় বন্যির বলা কথাগুলো। পাপা মাম্মামকে অনেক জোরে মারছিল, তাহলে মাম্মামের মাথা ধরে হিট করছিল, মাম্মামের নাক দিয়ে রক্তও পড়ছিল। দুর্জয় রাগটুকুর সংবরণ করে না, হিংস্র বাঘের ন্যায় এগিয়ে যায়। হিরণের মাথার চুলগুলোকে এক থাবায় মুঠি করে ধরে দেয়ালে সজোরে আঘাত করা শুরু করে। হিংস্র স্বরে বলে ওঠে, একজন সৈন্য শহীদ হয়েছে কাল। নিজের দেশের সাথে বেইমানি করেছিস জানোয়ারের বাচ্চা। দেশটা আর দেশের মানুষগুলো কি ক্ষতি করেছে তোর? টেল মি। হিরণ জবাব দিতে পারে না। প্রতিটা আঘাতে মাথাটা ভন ভন করছে তার। দুর্জয় আবার বজ্রস্বরে বলে ওঠে, কর্মা বলতে কিছুতে বিশ্বাস করিস? কাল তাই হয়েছে। তুই যখন শপিং মলে বিস্ফোরণ ঘটানোর আনন্দ উদযাপন করছিলি, ঠিক ওই সময় বাণীর অ্যাপার্টমেন্টেও সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। আগুনে দাউ দাউ করে সব পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তীব্র মাথার যন্ত্রণার মধ্যেও দুর্জয়ের বলা কথাগুলো হিরণের কানে এসে পৌঁছায়। মুহূর্তেই তার বুক জ্বলে ওঠে। সে হতবিহ্বল হয়ে চোখ মেলে তাকায়। যন্ত্রণা ভরা গলায় জানতে চায়, আমার বাণী, আমার মেয়ে, ওরা ঠিক আছে? দুর্জয় হিরণের প্রশ্নের জবাব দেয় না, আরো জোরে দেয়ালের সঙ্গে মাথায় দুটো আঘাত করে। এই পর্যায়ে হিরণের মাথা ফেটে পেছন দিয়ে রক্ত বেরিয়ে আসে। দেয়ালে সেই রক্তের ছাপ দেখা যায়। হিরণের সেসব দিকে খেয়াল নেই। সে ত্রস্ত গলায় প্রশ্ন করে, অ্যান্সার মি, ওরা কেমন আছে? দুর্জয় নিজেকে ধাতস্থ করে হিরণকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। হিরণ তখন উদ্ভ্রান্তের ন্যায় বাণী আর বন্যির অবস্থা জানতে চাইছে। দুর্জয় শীতল হয়ে কিছুক্ষণ হিরণের পানে তাকিয়ে থেকে বড় বড় কদম ফেলে সেল থেকে বেরিয়ে যায়। কিছু মানুষের শাস্তীয় যন্ত্রণা এমনই হওয়া উচিত। সেলের ভেতর থাকা হিরণ তখন পাগল প্রায়। আগুনে বাণী এবং বন্যির পুড়ে যাওয়া দৃশ্যটুকু চোখের সামনে ভেসে উঠতেই চিৎকার করে জানতে চায়, পায়ে পড়ে দুর্জয়, প্লিজ টেল মি, ওরা ঠিক আছে? রাতের খাবার সেরে রান্নাঘরে নিজের আর বন্যির প্লেট ধুয়ে রেখে বের হয় বাণী। রুমে ফিরে আসতেই দেখে বন্যি নেই। সে অবাক হয়, মেয়েটা আবার কোথায় গেল? চারিদিকে চোখ বুলিয়ে খুঁজে, কোথাও নেই। বাণীর রুম থেকে বেরিয়ে লিভিং রুমে যেতে নিলেই লক্ষ্য করে দুর্জয়ের রুমের দরজাটা সামান্য ফাঁক হয়ে আছে। মুহূর্তে বাণীর বুক ধক করে ওঠে। বন্যি ওই রুমে যায়নি তো আবার? দুর্জয়ের রুমের দরজা কেবল নব দ্বারা আটকে গিয়েছিল, লক করেনি। হয়তো এই ভরসায় যে বাণী আর বন্যি তার ব্যক্তিগত রুমে উকিঝুঁকি দিবে না। এখন বাণী কি জবাব দিবে? বাণী দ্রুত এগিয়ে গিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সম্পূর্ণ পরিপাটি ছিমছাম করে গুছানো একটা রুম, কিন্তু বাণীর চোখ আটকায় আলমারির সামনে মেঝেতে বসে থাকা বন্যির পানে। মুহূর্তে বাণী স্থবির বনে যায়। বন্যির কোলের গিটারটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়। অস্ফুট বলে, অসম্ভব।